হ্যালো ফ্রেন্ডস, পপি স্টুক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই দেখুন, নিচের বাগান থেকে দুটো চারা গাছ নিয়ে এসেছি। একটা হচ্ছে ধুতরা ফুলের চারা আর একটা রঙ্গন ফুলের চারা। এই চারা দুটো নিচেই করেছিলাম, সেখান থেকেই নিয়ে এসেছি। এগুলোকে এখানে রেখে দিলাম। এখানে কামরাঙা গাছের ছায়া থাকে, আর যতদিন না ভালো গ্রোথ হচ্ছে ততদিন এইভাবে ছায়াতেই রেখে দেব। ভালো গ্রোথ হওয়া শুরু করলে তারপরে গিয়ে এগুলোকে বড় জায়গায় রিপোর্ট করব। তো বেশ কিছুদিন আগে এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন নিচের বাগানটা একটু ঘুরে দেখাতে। তো সেখানে তেমন কিছুই নেই, যা আছে চলুন একটু দেখিয়ে নিয়ে আসি। তো এই দেখুন, চলে এসেছি আমার নিচের বাগানে। আর এই নিচের বাগানটা হচ্ছে আমার বাড়ির পেছন দিকে। তো এখানে বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন তো আসাই যায় না, ভীষণ জঙ্গল হয়ে যায়। তো এখন শীতের সময় যেহেতু একটু সামনের দিকে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর গাছগুলো অবস্থা তখন খুবই খারাপ থাকে, শীতের সময় বেশ ভালোই লাগে গাছ হলে। আর এই যে দেখছেন একটা কেতকী ফুলের গাছ, এই গাছটা কিন্তু দারুণ হয়েছে, একদম গোল বটগাছের মতো গাছ হয়েছে আর প্রচুর ফুল হয়। তো এই একটা গাছের ফুলেই কিন্তু আমার প্রত্যেক দিনের পুজোর কাজ চলে যায়। খুব সুন্দর ফুল হয়, দেখে বুঝতেই পারছেন। এরকম প্রত্যেক দিন তুলে নেওয়ার পরেও গাছে কাদা ফুল থাকে, এত ফোটে যে এত ফুল তোলা সম্ভবই নয়। তো এখানে কিছু কিছু গাছ আছে যেগুলো একটু বড় জাতীয়, কারণ ছোট গাছ এখানে লাগানোই যায় না। দেখুন নিচেটা কেমন জঙ্গল, খানিকটা জায়গা পরিষ্কার করা হয়েছে, মানে যাকে বলা হয়েছিল পুরোটাই পরিষ্কার করে দিতে সে ওই খানিকটা করেই চলে গেছে। আর পরিষ্কার করার লোক পাওয়াও খুব মুশকিল। আর এই যে দেখছেন একটা রাম তুলসীর গাছ, অনেক দিন ধরে এর মঞ্জরিগুলো আমি ভেঙে দিইনি, যেহেতু প্রচুর দেখুন মঞ্জরি হয়ে গেছে। আর এগুলো কিন্তু এখনও পাকেনি, কাঁচাই রয়েছে, এগুলোতে আর চারা হবে না। তবে এগুলো পেকে গিয়ে পড়লে তখন চারা তৈরি হয়ে যায়। তো এই গাছটাকেও কেটে দেব, কেটে দিলে কিন্তু আবার নতুন করে ডালপালা ছেড়ে সুন্দর গাছ হয়। তো এখানে এরকমই জাতীয় কিছু গাছ রয়েছে। যেহেতু একটু ছায়া জাতীয় জায়গা, এখানে তেমন কিছু গাছ হতে চায় না। তো সেই জন্যই অল্পই কিছু গাছ লাগাই, যেগুলো একটু উপরের দিকে হয়ে যায়। আর এই যে লাউ গাছ বসিয়েছিলাম, এটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। লাউয়ের বীজ বসানো আর পেঁপে গাছ বসানো। তো 3টে পেঁপের চারা বসিয়েছিলাম, 2টো বেঁচে গেছে। আর এই যে লাউ গাছ গত বছর আমার হয়েছিল, এখানে দেখুন সেই মাচাটা একটু ভেঙে রেখে দিয়েছি। আর এই লাউ গাছটাও ভাবছি ওই ভাঙা মাচার উপরেই এবার তুলে দেব। এখানে 3টে চারা হয়েছে, মনে হচ্ছে হবে। তবে এই শীত চলে গেলে গরমে, গত বছরেও আমার গরমে হয়েছিল এই জায়গাটায়, যেহেতু গরমের সময় একটু রোদ পায়, তো শীতের সময় রোদ পায় না, তাই গরম যখন আসে তখন গাছগুলো ভালো হয়। আর এই পেঁপে গাছটা তো ফুল এসে গেছে, মনে হচ্ছে পেঁপে হবে। আর এইদিকে দেখুন এত বড় গাছ, এখনও ফুল আছে, পেঁপের খবর নেই। আর জায়গাটা আমার অনেকটাই পড়ে আছে এখানে, কিন্তু এই জায়গাটা বাড়ির থেকে অনেকটাই ডাউন জায়গা, ফলে জল জমে যায় বৃষ্টির সময় আর প্রচুর জঙ্গল হয়ে যায়, বড় বড় গাছ হয়ে গেছে প্রচুর, তার ছায়া পড়ে, তাই সেরকম করে আর বাগান করা হয়ে ওঠে না। এই যে দেখছেন কলা গাছ, দেখুন কলা ধরে আছে। তবে এই কলাগুলো আমরা খাই না, কারণ হচ্ছে ওটা ওই প্রচুর বীজ হয় সে যে কলা গাছ, সেই কলা গাছ। আর এই যে 2টো নারকেল গাছ রয়েছে, প্রচুর নারকেল হয়। এত নারকেল আমরা খেতেই পারি না, তো ডাব বিক্রি করে দিই, কখনো কখনো নারকেলও বিক্রি করে দিই। তো এই জাতীয় গাছগুলোই এখানে রয়েছে। তবে ইচ্ছা আছে যে এখানটায় একটু মাটি ফেলে নতুন করে আবার একটু বাগান করব। তো সেটা দেখা যাক কবে হয়ে ওঠে। আর এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে হেনার গাছ, মানে মেহেন্দি পাতার গাছ। তো এই গাছ থেকে পাতা তুলে নিয়ে কিন্তু আমি মাথায় চুলে ব্যবহার করি, খুব সুন্দর কাজ হয় চুলের। পাকা চুলগুলো লাল হয়ে যায় আর চুলের গোড়াটাও কিন্তু শক্ত হয়। এদিকে দেখছেন এই পাতাবাহার গাছের গোড়াতে আমি বেশ কিছু গোবর সার বস্তাবন্দি করে রেখে দিয়েছি। এগুলো এখানেই থাকবে, কিছুদিন পরে আস্তে আস্তে এখান থেকে নিয়ে আমি কাজ করব। আর এটা হচ্ছে বাড়ির সামনের দিকটা। তো এই দিকটায় কিন্তু বেশ কিছু গাছ আছে, তবে এখানেও সেই একই অবস্থা, খুব একটা রোদ পায় না, চারিদিকের বিল্ডিংয়ে একদমই রোদ লাগে না। আবার এখন শীতের সময় রোদের দরকার, রোদ লাগে না, কিন্তু গরমের সময় দরকার নেই, তখন কিন্তু আবার রোদ লাগে। আর সেই কারণেই কিছু বড় বড় গাছ এখানে আমি লাগিয়ে রেখেছি, যেগুলোতে মানে রোদ কম হলেও হয়, বেশি হলেও হয়। যেমন ধরুন রঙ্গন ফুলের গাছে প্রচুর রঙ্গন ফুল হয়। এখন শীতের সময় একটু কম হয়, বর্ষার সময় প্রচুর ফুল হয়, একদম গাছ ভর্তি ফুল থাকে। তো জবা গাছও তাই। তো
তো এই হলো আমার নিচের বাগানের গাছপালাগুলো। আর এই রঙ্গন গাছটায় আমি কিছু চারা এখানে বসিয়েছি। দেখুন, গাছের থেকে ডালগুলোকে টেনে নিয়ে মাটির সঙ্গে লাগিয়ে রেখে ইট দিয়ে চাপা দিয়ে রেখেছি। এইভাবে কিন্তু রঙ্গনের চারা তৈরি করা যায়। কিছুদিন এইভাবে থাকলেই চারা তৈরি হয়ে যাবে, ওখান থেকে শিকড় বেরিয়ে চারা হবে। আর এই যে সেই ধুতরা ফুলের চারাটা যেটা আমি ছাদে নিয়ে গেছি, তো এই অংশটা যেহেতু আমি আগেই ভিডিও করেছি ছাদে যাওয়ার আগেই, তাই এই অংশটা পরে সেট করেছি এডিট করার সময়। কারণ হচ্ছে এই যে নিচের বাগান দেখানোর সঙ্গে সঙ্গেই আপনাদেরকে এইটাও দেখানোর ছিল। এই যে আমি এই চারাটা পটিং করলাম, কিভাবে পটিং করলাম সেটা দেখাবো বলেই এটা আগেই করে নিয়েছিলাম। এই যে 1 কেজির একটা আটার প্যাকেট নিয়েছি, তার নিচের দিকে আমি কিছু ছিদ্র করে নিয়েছি যাতে জলটা বেরিয়ে যায়। আর ভিতরে বেশ খানিকটা ডিমের ট্রে ছোটো ছোটো করে কেটে দিয়ে নিয়েছি। প্রায় একটা গোটা ডিমের ট্রে এখানে দেওয়া আছে। এর উপরে কিছুটা মাটি দেব, দিয়ে ওই রঙ্গনের চারাটাকে তুলে নিয়ে আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। তো এইভাবেই কিন্তু বেশ অনেক দিন এই চারাটা আমি রেখে দেব। কিন্তু তুলতে গিয়ে আমার এর সঙ্গে একদম মাটিটা ছেড়ে গেল, কারণ এখানকার মাটিটা একটু বালি বালি মাটি, তো এর সঙ্গে মাটিটা থাকলোই না। তো দেখুন, মাস 2 আগে এই চারাটা আমি বসিয়েছিলাম, কত সুন্দর শিকড় হয়েছে। আর এদিকে দেখুন কত সবজির খোসা, আপনাদেরকে বলেছিলাম না কীর্তনের এখান থেকে সবজির খোসা দিয়েছে। তো এত খোসা তো আমার ছাদে নিয়ে যাওয়া সম্ভব না, তাই এগুলোকে এখানেই রেখেছি, এর নিচেই ব্যবস্থা করব। তো চলুন এবারে আবার ছাদে যাই, ছাদে যেয়ে ছাদের কাজকর্ম শুরু করি। যাই হোক, চলে এলাম আবার ছাদে। আর আজকে বেশ কিছু কাজ করব। বেশ কিছু কাজ মানে যে আলুর খোসাগুলো এখান থেকে নিয়েছিলাম, প্রচুর আলুর খোসা শুকিয়ে গেছিলো, তো ভাবছি সেগুলো দিয়ে একটু বেড বানাবো, আর তাতে চারাও বসাবো, আর এদিকে এই গোবর সারগুলোও একটু রোদে দেব। তো চলুন সেগুলো শুরু করি। এই দেখুন, এই যে আলুর খোসাগুলো শুকিয়ে গেছে, এইগুলো দিয়েই আজকে ভাবছি একটু বেড বানাবো, কারণ এগুলো অনেকটাই শুকিয়ে গেছে আর শুকানোর দরকার নেই। এবারে বেড বানিয়ে রেখে দেব। আর এদিকে দেখুন, এই যে কত গোবর সার সব শুকানোর জন্য নিয়ে এসেছি, এইবার এগুলোকে শুকাতে হবে। তো এই গোবর সারগুলো এই যে আমি বলেছিলাম আপনাদেরকে যে 50 টাকা বস্তা পড়েছে, মানে এক বস্তা 25 টাকা, আর যে এনে দিয়েছে সে হচ্ছে 25 টাকা করে নিয়েছে, মানে পার বস্তায় 50 টাকা। তবে বস্তাগুলো কিন্তু সব ভর্তি নয়, দেখুন প্রায় হাফ বস্তা, মানে একটা বস্তায় অল্প অল্প করে এনে দিয়েই এই দাম নিয়েছে। যাই হোক, অসময়ে পাওয়া গেছে, এটাই হচ্ছে অনেক বড় কথা। কারণ গোবর সার পাওয়া এবং এনে দেওয়ার লোক পাওয়া খুব মুশকিলের ব্যাপার, তো পাওয়া গেছে, এটাই আমার কাছে অনেক। আর এই সারগুলোকে আমি রোদে দেবো, এক বস্তা করে রোদ দেবো, কারণ এতটাই একবারে দেওয়া যাবে না, তোলা দেওয়া খুব কষ্টকর ব্যাপার, আর জায়গাও হবে না এতটার। তো যাই হোক, চলুন কিছু বেড বানাবো, এর থেকে আমি কিছুটা গোবর সার নিয়ে নেব। আর এদিকে আমার ফুলকপির গাছগুলোতে দেখছি সব কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। এই দেখুন, এই যে এটাতে এই যে একটা সব আসতে তো শুরু করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি হনুমানে বসতে পারে তাহলে একদম একদিন আসলেই সব শেষ। আর এদিকে গাছে বিঞ্চু ধরা শুরু করে দিয়েছে, এই দেখুন, এই যে প্রচুর ফুল এসছে আর ছোট্ট ছোট্ট বিঞ্চ পড়েছে প্রত্যেকটা গাছেই, বেশ অনেকই বিঞ্চ ধরছে গাছে, আর কিছু গাছে সবে ফুল হয়েছে। এদিকে এই ফুল গাছগুলোতে প্রচুর কুড়ি হয়েছে আর কিছু কিছু ফুটতে শুরু করেছে। যখন ভর্তি হয়ে যাবে তখন দারুণ লাগবে এই জায়গাটা। এখানে দেখুন অনেকটাই সর্ষের ফুল ফুটেছে, সর্ষের ফুলের বড়া খাওয়া যাবে একদিন। এদিকেও আছে, এই যে এদিকেও সর্ষের ফুল এই যে ফুটছে, এখান থেকে পাতা তুলবো করে আর তোলাই হয়নি। এই পিটুনিয়াটা কিন্তু দারুণ লাগছে, যত দিন যাচ্ছে তত ফুলের সংখ্যা বেড়ে যাচ্ছে আর খুব সুন্দর লাগছে দেখতে। তবে এইটার গাছের গ্রোথ কেন হচ্ছে না বুঝতে পারছি না, এইটাতে কিন্তু ফুল কম, খুব বেশি ফুল নেই। আর এই দেখুন, এই যে বড় একটা থোকা কুড়ি হয়েছিল, এটা কিন্তু হনুমানে খেয়ে গেছে পুরো মাথাটা, কয়েকটা কুড়ি ছিল সেইগুলোই ফুটছে। আর এদিকে এই যে ফুলকপির গাছগুলো, ফুলকপি না ব্রোকলি এটা তো আমি বুঝতেই পারছি না,
তো ওখানে ওই যে ওই বেডে ছিল, এখান থেকে তুলে নিয়ে যে বসিয়েছিলাম আমি এই দুটো টবে, দেখুন বসানোর পরে কিন্তু খুব সুন্দর গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছে। তো ওই বেডে কেন বাড়ছিল না কি জানি, এখানে দেওয়ার পরে কিন্তু বেশ ভালো চেহারা নিয়েছে অল্প দিনের মধ্যেই। আর এই যে আলুর শাকগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। এবারে আগে এই গোবর সারগুলো একটু সরিয়ে নিই, আর যেটা রোদে দেব সেটা একটু ঢেলে দেবো এখানে। বেশিরভাগটাই কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে দেখুন, কিন্তু কিছু কিছু এই যে আছে ঢিলা, এইগুলোর মধ্যে থাকে কেঁচো। তো এইগুলো কিন্তু সার এখনো হয়নি, এগুলোকে আমি আলাদা করে সাইড করে রেখে দেব। এই যে একটা এদিকে আছে, এগুলোকে আমি সাইড করে রাখবো। এই দেখুন, এই যে এই কেঁচো এর মধ্যে আছে ওইগুলোতে। তো কেঁচো থাকলে খুব তাড়াতাড়ি এটা এরকম ঝুরঝুরে হয়ে যায়, কারণ কেঁচো গোবর সার খেতে খুব ভালোবাসে। আর গোবর সার খেয়ে খেয়ে এই যে পটি করে, সেগুলো এরকম ঝুরঝুরে হয়ে যায়। আর আমাদের কাছে সেটাই সবথেকে ভালো সার গাছের জন্য। যাই হোক, এটা একটু রোদে থাক, আর এর থেকে আমি এই যে ঝুরঝুরে অংশের থেকে খানিকটা আমি নিয়ে নেব মাটি তৈরি করার জন্য। এই দিক থেকে কিছুটা নিয়ে নিই, যেগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে আর কি। আর এই দেখুন, এই যে গোবর সারটা আমি ঢাললাম, এর মধ্যে একটাও কেন্ন নেই কিন্তু, আর অন্য কোনো পোকামাকড়ে নেই, শুধু কেঁচোই দেখতে পাচ্ছি দু একটা। এই যে খানিকটা গোবর সার নিয়ে নিলাম, আর এই বাকিটা রোদে থাক। এটা শুকাক। আর এখান থেকে নেব খানিকটা কোকোপিট। আজকে আমি যে বেডটা বানিয়ে রেখে দেব, তাতে কোনো মাটি দেব না, শুধু গোবর সার আর কোকোপিট আর সবজির খোসা দিয়ে আমি তৈরি করব, একদম মাটি ছাড়া। এটাকে একটু মিশিয়ে নেই গোবর সার আর কোকোপিটটাকে। এই দেখুন, এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে এটার মধ্যে আমি রেডি করব। এটা ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখার জন্য একটুখানি এগুলো দিয়ে নেব, যেখানে যেখানে আমি ছিদ্র করে নিয়েছি সেই সব জায়গায় একটু এই টব ভাঙা দিয়ে দেব। এবারে খানিকটা এটা দিয়ে নেব আগে তলায়। মোটামুটি একটুখানি দিয়ে নিলাম, নিচের দিকে খুব বেশি দেব না, একটুখানি দিয়ে নিলাম। এরপরে দেব এই যে আলুর খোসা। এই দেখুন, আগের দিন যে পালং তুলেছিলাম তার গোড়াগুলো সব এর মধ্যেই রেখে দিয়েছিলাম, এগুলোকে আগে দিয়ে নিই। এখানে একদম প্রায় মানে পিওর আলুর খোসাই আছে, বেশি আলুর খোসা, অল্প কিছু ফুল টুল আছে। আর এই আলুর খোসা তো সেই মন্দির থেকে নেওয়া সব আলুর খোসা, কিন্তু দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে, মানে অনেকটাই যেহেতু শুকিয়ে গেছে, তো এখন এটা অনেকটা মানে বসেও যাবে। সদ্য দিলে বসতে অনেকটা আবার সময় লাগতো অনেকটা, তাহলে বেডটা বসে যায়, এটাও বসে যাবে, তবে অনেকটাই শুকিয়ে গেছে। চলুন অনেকটা দিয়ে নিই, এর মধ্যে মোটামুটি হাফের বেশি আমি দিয়ে নেব। দেখুন কতটা দিয়ে নিয়েছি, আর এটাকে ভালো করে একদম খুশে খুশে যতটা সম্ভব আমি বসিয়ে দেব।
দেখুন কত বসে যাচ্ছে। তবে যেহেতু অনেকটাই শুকিয়ে গেছে, খুব বেশি বসবে না। সদ্য একদম কাঁচা সবজির খোসা দিলে যতটা বসে ততটা বসবে না। অনেকটা বসে গেল। এবারে আমি এর উপরে এই মাটিটা দিয়ে বাকি অংশটা ভর্তি করে দেব। এই দেখুন, এটা পুরো একদম ভর্তি করে দিয়েছি। এইভাবে আমি আর একটাও বানিয়ে নেব, যেহেতু অনেকটা আলুর খোসা এখনো থেকে গেল, তো এটা দিয়ে আর একটা বেড তৈরি করব। এই দেখুন, এটার মধ্যে কিছুটা কাপড় রাখা আছে বেডে দেব বলে, আগেই রেখে দিয়েছিলাম আমি। তো এগুলোকে একটু বের করে নিই। কিছু ছেঁড়া কাপড়, মানে পুরনো একদম গামছা, নাইটি, ওড়না। তো এটারও যেখানে যেখানে ছিদ্র করা আছে সেই সব জায়গায় একটুখানি করে পাথরকুচি দিয়ে নেব। দিয়ে নিয়েছি কিছুটা। এবারে কিছুটা এই যে এই মেশানো মাটিটা অল্প একটু দিয়ে নিই। এটাই অল্প একটু দিয়ে নিলাম, এটাই বেশি দেব না। কারণ হচ্ছে এইটুকু দিয়ে নিলাম, এর উপরে আমি এই কাপড়গুলো সব দিয়ে দেব। দেখুন কতটা কাপড় দিয়ে নিলাম, এই দেখুন। এবারে এর উপরে আবারও সামান্য একটু মাটি ছিটিয়ে দেব। এর আগের দিন আপনাদেরকে কিন্তু আমি দুটো তিনটে ভিডিও আগেই দেখিয়েছি যে এরকম কাপড় দিয়ে তৈরি করলে কত সুন্দর মাটি তৈরি হয়। তো এই বেডটাতে আজকে আমি কোনো গাছ লাগাবো না, এটাতে আমি 2-3 দিন পরে বসাবো গাছ। একটুখানি মাটি এই যে ছিটিয়ে দিলাম। এবারে এই পুরো খোসাটা এর উপরে ঢেলে দেব। তো দেখুন কতটা দিয়ে দিয়েছি, ওটা প্রায় ভর্তি হয়ে গেছে, এখন অনেকটাই রয়েছে। তো আমি পুরোটাই ঠেসে ঠেসে একদম দিয়ে দেব যতটা ধরে। কারণ হচ্ছে কাপড়টাও পচে গিয়ে একদম একটুখানি হয়ে যাবে আর অনেকটা কিন্তু বসে যাবে। এটা আমি ভর্তি করে দিলেও মাটি যখন পাবো তখন কিন্তু আমি হাফেরও কম মাটি পাবো, কারণ সব কিছু পচে গিয়ে একদম কমে যাবে। এই দেখুন তৈরি হয়ে গেল দুটো বেড। তবে কাপড়ের বেডটাই আমি এখন কোনো চারা গাছ বসাবো না। আর এই যে আলুর খোসা দিয়ে যে বেডটা আমি শুধু তৈরি করলাম, এটাতে আমি একটা বেগুনের চারা বসিয়ে দেব। এই যে এখানে রয়েছে আমার বেগুনের চারা। এই বেডটাতে বসাবো। এটা হচ্ছে কাপড় দিয়ে বানানো বেড। তো বেগুনের চারাটা আমি এখানেই বসিয়ে দেব। চারাটা অনেক দিন আগে আনা যেহেতু, তো এটার একটু গ্রোথ নিতে একটু সময় লাগবে, একটু ঝিমিয়ে গেছে ওখানে থাকতে থাকতে। কিন্তু এটাকে আমি ছায়াতে নিয়ে রাখবো, রোদে একদমই রাখবো না। কয়েকদিন ছায়াতে রেখে তারপরে রোদে বের করব। একটুখানি জল দিয়ে দিই, আগে ছায়াতে নিই তারপরে জল দিই। তো চলুন এই কাজটুকু করতে করতে এক বোনের প্রশ্নের উত্তর দিই। আসলে একটা বোন আমাকে কয়েকদিন আগে প্রশ্ন করেছো যে আমার কারি পাতার গাছ আছে কি না। তো কারি পাতার গাছ আমার নিচের বাগানে ছিল। তো এখন ওই এবারে বৃষ্টিতে খুব জল হয়ে গেছিলো, আর ফলে মনে হয় কারি পাতার গাছটা মরে গেছে, মানে জঙ্গলে ঢাকা আছে, আদৌ আছে কি না আমি জানি না। তবে আমার এরপরে যখন আমি চারা পাবো তখন আমি ছাদে লাগানোর চেষ্টা করব।
কারণ হচ্ছে কারি পাতা কিন্তু একটা খুব ভালো জিনিস। তুমি আমাকে বলেছো, বাংলাদেশ থেকে বলছো, তুমি কারি পাতা কখনো খাওনি, কিভাবে খাও সেটাও জানো না। আসলে আমার যখন ছিল তখন আমি খুবই ব্যবহার করতাম, কিন্তু এখন আর আমার ওই পেছন দিকটায় না যেতে যেতে গাছটাই নষ্ট হয়ে গেছে। আর দেখলে তো ওখানে বাগানে কী অবস্থা তো ওখানে কোনো গাছ রাখাও খুব মুশকিল। তো কারি পাতা যদি সামান্য একটু তেলে ভেজে রেখে দেওয়া যায় কৌটায় করে, তাহলে ওই চানাচুরের মধ্যেও গুঁড়ো করে দিয়ে মুড়ি টুড়ি খাওয়ার সময় মাখালে খুব ভালো লাগে, খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। আর তাছাড়া অনেক রান্নাতে কারি পাতা ব্যবহার করা যায়। যেমন ধরো ডিমের কারিতে, যখন আমরা ডিমের কারি করি, তেলের উপরে যদি গাছ থেকে তুলে এনেই ধুয়ে একটু ফোড়নে দিয়ে দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। আর যদি সেটা না হয় তাহলে অনেকটা পাতা একবারে তুলে নিয়ে ধুয়ে শুকিয়ে কৌটা ভরে রেখে দিলে সেটাও কিন্তু অল্প অল্প করে রান্নাতে ব্যবহার করা যায়। বিভিন্ন কারি জাতীয় যেসব রান্না, সেখানেই কিন্তু একটুখানি করে কারি পাতা ফোড়ন দেওয়া যায়, আর সেটার খুব সুন্দর সেন্ট হয়, খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আমি এদিকে একটু গুছিয়ে নিলাম, আর যে সবজির খোসাটা রাখা ছিল আজকে আর সকালে রোদে দেওয়া হয়নি, তো সেটাও একটু রোদে দিয়ে দিলাম। এটা শুকালেই আবার 2-3টে রোদ খাইয়ে তারপরে বেড বানিয়ে দেব। আর আমার আজকের যে বেডগুলো হলো সেগুলো কিন্তু একদম সয়েললেস বেড। তো দেখা যাক যে মাটি ছাড়াই এই যে গাছ আমি বসালাম সেই গাছ কেমন হয়। আমি তো দেখবই, আপনারাও দেখতে পাবেন। এরকম করে আমি সবজির বীজ বসাই, তাতে কিন্তু বেশ ভালোই হয়। তো আজকে তো বেগুনের চারা বসালাম, দেখা যাক এই বেগুনের চারাটা কেমন হয়। আর কাপড়ের বেডটা কিন্তু আমি কোনো গাছ বসালাম না, 2-3 দিন পরে কি গাছ বসাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে, তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।